Dear students, Assalamu alaikum. I'm Muhammad Dr. Muhammad Javed Jilul Bari, Assistant Professor Medicine. আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অ্যাপ্রোচ টু অ্যানিমিয়া এন্ড আয়রন ডেফিসিয়েন্সি। আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই, আপনাদের পরীক্ষাটা হচ্ছে নভেম্বরে, তাই তো? মোস্ট লাইকলি আপনারা কি আগামীতে ফাইনাল প্রপ দিতে যাচ্ছেন? জি স্যার। ফাইনাল প্রপের আপনারা জানেন আপনাদের তো রিটেন থাকবে, অসপি থাকবে, আপনাদের শর্ট কেস থাকবে, লং কেস থাকবে এবং ভাইবা বোর্ড থাকবে। যেই ভাইবা বোর্ডে আপনাদেরকে কিছু ভাইবা দেওয়ার আগে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আছে, তার মধ্যে একটা হলো আপনাদেরকে কিছু ইনভেস্টিগেশনের শীট দেওয়া হয়। তো আমাদের যে রিটেন থাকবে, রিটেনে আমি যে গত লাস্ট 5 ইয়ার্স এর কোয়েশ্চেন দেখি, প্রতিবারের কোয়েশ্চেনে হেমাটোলজি থেকে মোস্ট লাইকলি অ্যানিমিয়া এন্ড কমপ্লিকেশন থেকে কোয়েশ্চেন থাকে। এটা হলো একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে আপনার যে অসপি থাকবে, একটা অসপি থেকে হেমাটোলজির একটা ইনভেস্টিগেশন শীট থাকে এবং মোস্ট অফ দ্য কেসে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এবং অ্যানিমিয়া উইথ কমপ্লিকেশনের একটা ইনভেস্টিগেশন শীট থাকে, যেটা থেকে অসপিতে কোয়েশ্চেন থাকতে পারে। আপনারা যে রিটেন ভাইবা বোর্ডে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা দিবেন শর্ট কেস এবং লং কেস, সেখানে ইনভ্যারিয়েবলি পেডিয়াট্রিক্স এবং মেডিসিনে যে শর্ট কেসটা থাকে তার মধ্যে একটা হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া শর্ট কেস এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শর্ট কেস। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শর্ট কেসে জিনিসটা সারা ডিজার্ভ করে আপনারা যদি দেখেন যে একটা যেন আপনি একটা কনজারভেটিভ দেখতে পাচ্ছেন কিনা, হাতের প্যালোটা দেখতেছেন কিনা, আঙ্গুলের মধ্যে আপনার জিহ্বার মধ্যে গ্লসাইটিসটা দেখতেছেন কিনা, আপনার পৈলোনাইকা যেটা থাকতেছে আঙ্গুলের মধ্যে, দ্যাট মিন্স নেইল বেডে, সেটা কি আপনি খেয়াল করতেছেন কিনা, আপনি কি পায়ের পাতা দেখতেছেন কিনা, আপনি পুরো স্কিন সার্ভে করতেছেন। দ্যাট মিন্স আমি আপনাদেরকে যেটা শেয়ার করতে যাচ্ছি, আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা আপনার আগামী পোস্ট গ্রাজুয়েশনের জন্য আগামী ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র এক্সাম রিলেটেড ওয়েতে কিভাবে অ্যাপ্রোচ করা যায় অ্যানিমিয়া, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। সংক্ষিপ্তভাবে ডিসকাস করি। আপনারা যে আমি যে কাজ করতেছেন না, এই যে সোহেল ভাই, এটা কাজ করতেছে না? আমি তো বলতেছি না, এখান থেকে যাবো যে এই স্ক্রিন দেখতে পাচ্ছে না, ফুল দেখতে পাচ্ছে? Dear students, can you hear me? Yes sir. Yes, okay. আপনারা জানেন যে আমরা জানি যে আমাদের রেড ব্লাড সেল যেটা আছে সেটা কিন্তু আমরা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, আমরা যখন একটা সিবিসি দেখব, সেই সিবিসিতে স্যাররা যখনই আপনাকে একটা দিবে, তখন মোস্ট লাইকলি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেয়, কারণ আপনি একটা সিবিসিতে প্রথম দেখবেন হচ্ছে তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। সেই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কি লো কিনা, মেবি পরীক্ষার সময় থাকে 5.6, 6 আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে, অথবা 7, 8, 9। এরপরে আপনি এই যে সিবিসি যে শীটটা থাকবে, সেই শীটে আপনার খেয়াল করতে হবে হেমাটোক্রিট লেভেলের দিকে। দ্যাট মিন্স হেমাটোক্রিট লেভেলটা লো, নর্মাল অর হাই, অ্যান্ড দ্য আরবিসি কাউন্ট। এই তিনটা জিনিস আপনি দেখার পরে যদি আপনি দেখেন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা লো, আরবিসি কাউন্টার লো, হেমাটোক্রিট লেভেলটাও লো, এবং সেই সাথে আরবিসি ইন্ডিসেস, আপনারা যে ফিজিওলজি পড়েছেন এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, সেটার পরিমাণ কিরকম, এমসিবি কি বেশি, এমসি কি নর্মাল, এমসিবি কি কম, মিন কর্পাসকুলার ভলিউম, যেটা নর্মালি অ্যাকর্ডিং টু ডেভিডসন 76 to 96, আপনাদের ফিজিওলজি বইয়ে আপনারা পড়েছেন 80 to 100 ফেমটোলিটার, সেখানে আপনি দেখবেন হচ্ছে 76 to 96 থাকে। 76 এ যদি নিচে থাকে, দ্যাট মিন্স ইন কেস অফ মাইক্রোসাইটেল, যে নর্মোসাইট যেটা থাকার কথা সেটা ছোট হয়ে মাইক্রোসাইটোসিস ডেভেলপ করছে। যদি 100 এর উপরে থাকে তাহলে সেটাকে আমরা বলি ম্যাক্রোসাইট অথবা এমসিবির সাইজের কথা আমি বলতেছি, আপনাকে বুঝতে পারতেছি? তাহলে আমরা যদি দেখি একটা রেড ব্লাড সেলের মাস, আমরা একটা কি দেখবো, হিমোগ্লোবিন এন্ড কনসেন্ট্রেশন, হেমাটোক্রিট লেভেল, আরবিসি কাউন্ট এবং আরবিসি ইন্ডিসেস কি। আপনারা জানেন
যে আমাদের যে ফিজিওলজিক্যাল প্রসেস সেখানে আরবিসির ক্ষেত্রে প্রথম থাকে প্রনর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট কাউন্ট অ্যান্ড দেন দ্য ফাইনাল ইজ দ্য রেড ব্লাড সেল। যেখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ ম্যাটার হচ্ছে রেটিকুলোসাইট সাউন্ড। আপনাদের মনে রাখতে হবে রেটিকুলার সাউন্ড ফাইনালি আরবিসি ম্যাচুরেশনের ঠিক আগের স্টেপ। এটা একটু মনে রাখেন, আগামীতে আমরা এ ব্যাপারে আলোচনা করতে হবে। আমরা জানি একটা ইরাইথ্রোপয়েসিসের যেসব এলিমেন্ট দরকার তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট দরকার আমার প্রলিফারেটিভ ক্যাপাসিটি অফ দ্য বোন মেরো। আমার যে বোন মেরো যেটা আছে সেই বোন মেরো কি, যে ফ্যাক্টরি যেটা আছে সেই ফ্যাক্টরি কি উৎপাদন করতে পারতেছে কিনা কম্পোনেন্ট অফ দ্য আরবিসি। দ্যাট মিনস প্রো নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, লেই নর্মোব্লাস্ট। মনে করতে হবে যেমন পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া, যেখানে আমার এই রোগীটা ফ্যাক্টরি থেকে রেড সেল উৎপাদনের প্রক্রিয়ায় যেতে পারতেছে, অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে অ্যাপ্লাসিয়া অফ দ্য বোন মেরো হচ্ছে আমি যেখানে এই রোগীতে রেড ব্লাড সেলের কম্পোনেন্ট, ডাব্লিউ ব্লাড সেলের কম্পোনেন্ট, প্লেটলেটের কম্পোনেন্ট তিনটাতেই ফ্যাক্টরিতে উৎপাদন ক্ষমতা কমে গেছে অথবা শূন্যের কোঠায় চলে গেছে। দ্যাট মিনস proliferative capacity of the bone marrow is a very important topic in case of elements of erythropoiesis. তারপরে আমি দেখতে হবে কোনো নিউট্রিয়েন্ট বা অন্য কোনো কারণে আমার আয়রন অ্যাভেলেবিলিটি আছে। যদি আমার আয়রন অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আমার উৎপাদন হলেই চলবে না, সেটা প্রক্রিয়াজাত করার জন্য আয়রনের দরকার। দ্যাট মিনস হিম প্রোডাকশন দরকার। সেটা যদি আমার না হয় তাহলে আলটিমেটলি রেড ব্লাড সেল উৎপাদনের ম্যাচুরিটিং এবং মিনিমাম কম্পোনেন্ট সেই কম্পোনেন্ট আমার মিস হয়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমার কিডনির ভূমিকা আছে। আমার কিডনি কি ফাংশনিং, বেটার ফাংশনিং? আমার কিডনি কি ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশন করতে পারতেছে? যদি পারে থাকে সেই ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশন কি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট হচ্ছে কিনা, এবং আমার যে রেড সেল আছে প্রিকারসর, সেই প্রিকারসরের ইফেক্টিভ ম্যাচুরেশন হচ্ছে কিনা, নাকি কোনো পর্যায়ে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এই কম্পোনেন্ট গুলো বেসিক কনসেপ্ট অফ দ্য ইরাইথ্রোপয়েসিস। আপনারা জানেন আমরা যে এনিমিয়া বলতেছি, এই এনিমিয়া যেসব কারণে হতে পারে, একটা হচ্ছে ডিক্রিজড অথবা ইনএফেক্টিভ ম্যারো প্রোডাকশন, আরেকটা হতে পারে বোন ম্যারো নর্মাল কিন্তু আমার বডির মেকানিজমের কারণে অথবা ব্লাড লসের কারণে আমার বডি থেকে ইনক্রিজ রিমুভাল অফ আরবিসি সেল অথবা সেল কম্পোনেন্ট হচ্ছে। তো আমরা যেটা বলতেছিলাম ডিক্রিজড অর ডিফেক্টিভ ইনএফেক্টিভ ম্যারো প্রোডাকশন, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে যদি আমার নিউট্রিয়েন্ট কম্পোনেন্টে সমস্যা থাকে, যদি আমার ল্যাক অফ আয়রন থাকে, ল্যাক অফ ভিটামিন বি12 থাকে, অর ল্যাক অফ ফলেট থাকে। কিভাবে হবে সেটা? যেমন আপনি জানেন, আমি একটু আগে বলছি আয়রন হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ভিটামিন ডি আমার এই রোগীর ইফেক্টিভ ডিএনএ সিনথেসিসের জন্য ভিটামিন বি12 এবং আমার ফলেট দরকার। আমার যদি মাইলোডিসপ্লাসিয়া থাকে, আমার যদি হাইপোপ্লাস্টিক বোন মেরো থাকে, তাহলে তো আমার ফ্যাক্টরি থেকে উৎপাদন ভালো হবে। অথবা আমার যদি বোন মেরোতে ইনভেশন বাই দ্য ম্যালিগন্যান্ট সেল থাকে, তাহলে সেই বোন মেরোর ফাইনালি প্লুরিপটেন্ট স্টেম সেলসের কম্পোনেন্ট গুলোকে ম্যালিগন্যান্ট সেল ইনহিবিট করে ফেলতে। যদি আমার একটা পেশেন্টের রেনাল ফেলিওর থাকে, তাহলে আমার এই রোগীটার কিন্তু ম্যারো প্রোডাকশন, আমার ফ্যাক্টরিতে সমস্যা ইনিশিয়ালি নাই, কিন্তু আমি একটু আগে বলছি ইরাইথ্রোপয়েটিন ম্যাচুরিং অ্যান্ড দ্য ফাইনাল পাথওয়ে অফ দ্য ইরাইথ্রোপয়েসিসের জন্য ইম্পর্টেন্ট, সেখানে আমার সমস্যা। তাছাড়া অনেক কন্ডিশন আছে, যেমন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সে এক্সাম্পল সিকেডি, সে এক্সাম্পল রিমেটয়েড আর্থ্রাইটিস, সে এক্সাম্পল ম্যালিগন্যান্সি, সে এক্সাম্পল কানেক্টিভ ডিজিজ, যেগুলিতে ইনএফেক্টিভ ম্যারো প্রোডাকশন হতে পারে। তারপরের কম্পোনেন্ট কথা হচ্ছে আমার যদি কোনো কারণে বোন মেরো কাজ করতেছে, বাট আমার একটা উদাহরণস্বরূপ আমার হিমোলাইটিক অ্যানিমিয়া, আমার থ্যালাসেমিয়া অথবা আমার সিকল সেল অ্যানিমিয়া, যেগুলোতে আমার রেড ব্লাড সেল ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ডিস্ট্রাক্ট হওয়ার কারণে ফ্যাক্টরি ইজ ফাংশনিং, বাট আমার যখন কম ফ্লোতে ব্লাড ফ্লোতে কিন্তু সেই আরবিসি আমি কাজে লাগাতে পারছি। আমার যদি কোনো ধরনের ট্রমা হয়ে থাকে, অথবা আমার কোনো কারণে যদি হেমাটোমেসিস হয়ে থাকে, যদি মেলেনা হয়ে থাকে, তাহলে ব্লাড লস হবে, সেখানে ইনক্রিজ রিমুভাল অফ সেলস হবে। আলটিমেটলি কিন্তু
আমার এই পেশেন্টের অ্যানিমিয়া হয়। আমার যদি পেশেন্টের হাইপারস্প্লেনিজম থাকে, দ্যাট মিনস স্প্লিন ওভার অ্যাক্টিং করতেছে, যেমন সিএলডি, স্প্লেনোমেগালি হয় আপনারা জানেন, অথবা অনেকগুলো অন্যান্য কজ আছে ব্লাড কম্পোনেন্টের, যেগুলোতে রেড ব্লাড সেলটা স্প্লিন অথবা তার কম্পোনেন্ট লিম্ফ নোডে গিয়ে ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে, সেগুলিতেও কিন্তু ইনক্রিজ রিমুভাল অফ সেলস হয়। তাহলে এখন আমি আমার ফাইনাল কথায় আসি, সেটা হলো যেমন আপনারা খেয়াল করলেন যে কজেস অফ এনিমিয়া, আপনাদের যে ভাইবা বোর্ডে আপনাদেরকে যে শীট দেওয়া হয়, সেই শীটে স্যাররা কিন্তু ডিজার্ভ করে আপনি যেন ফিফথ ইয়ার ফাইনালে মরফোলজিক্যাল অ্যাপ্রোচ, আমরা সাধারণত দুটো অ্যাপ্রোচে আইডেন্টিফাই করি অ্যানিমিয়া। একটা হচ্ছে কাইনেটিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে মেকানিজম, একটু আগে যেটা আমি আলোচনা করছিলাম, মেকানিক্যাল রেসপন্সিবল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, সেটা কি ইনক্রিজ রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হচ্ছে, নাকি উৎপাদন কম হচ্ছে, নাকি ব্লাড লসের প্রবলেম হচ্ছে। আরেকটা বিষয় চিন্তা করি, সেটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যাপ্রোচ। মরফোলজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে যেমন আপনার যে এমসিবি আছে, এমসিবির সাইজের উপর নির্ভর করে এটা কি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, নাকি এটা নর্মোসাইটিক অ্যানিমিয়া, সেটা আমরা চিন্তা করছি। আপনারা কি বুঝতে পারতেছেন কথা ডক্টর, স্টুডেন্টরা? জি স্যার। থ্যাংক ইউ। আমরা যে কাইনেটিক অ্যাপ্রোচ করি, একটু আগে আপনার সাথে সেটা অলরেডি আমি কিছুটা আলোচনা করেছি। একটা হচ্ছে ডিক্রিজড আরবিসি প্রোডাকশন, হচ্ছে ইনক্রিজ আরবিসি ডিস্ট্রাকশন, আর একটা হচ্ছে ব্লাড লস। এখন ডিক্রিজড আরবিসি প্রোডাকশনের বেসিক কজটা হচ্ছে নিউট্রিয়েন্টসের যদি বডিতে কম থাকে। যেমন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হুক ওয়ার্ম ম্যানিফেস্টেশন একটা অন্যতম, এবং এবং মধ্যপ্রাচ্য বা এইসব দেশ, ইউরোপিয়ান কান্ট্রিতে, দক্ষিণ আমেরিকায় সৃষ্টস্বর্ণ। আমাদের দেশে যে ওয়ার্ম, দ্যাট মিনস হুক ওয়ার্ম, এটা একটা হুক ওয়ার্ম প্রতিদিন তার নিউট্রিয়েন্টের জন্য 0.3 ml করে ব্লাড নিয়ে। সুতরাং আপনি বুঝতে পারতেছেন আমার বডিতে যদি কখনো কোনো পর্যায়ে ল্যাক অফ নিউট্রিয়েন্ট হতে পারে, কারণ আমি খাবার খাচ্ছি কম, আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছি কম, আমার খাবারের মধ্যে ভিটামিন বি12 বা ফলেট কম, অথবা আমার লিভার ডিজিজ স্টোরেজ কম ফলেটের অথবা ভিটামিন বি12 এর, সেটা একটা হতে পারে। অথবা ব্যাপারটা যদি এরকম চিন্তা করি যে আমি খাচ্ছি সবই ঠিক আছে, কিন্তু আমার দেশের পরিপ্রেক্ষিতে হুক ওয়ার্ম ইটসেলফ স্যাররা কিন্তু খুব বেশি পরিমাণে চায়, আপনি হুক ওয়ার্মের কথা পরীক্ষায় বলেন, তাহলেও সেও কিন্তু আমার নিউট্রিয়েন্টস এর ল্যাক অফ নিউট্রিয়েন্টস হতে পারে। আমার যদি কোনো কারণে আরবিসি প্রোডাকশনের, আগেও বলছি অ্যাপ্লাস্টিক এরিমিয়া, রেড সেল ডিপ্লাসিয়া, টিউমার ইনফিল্ট্রেশন বা ম্যালিগন্যান্সিতেও আমার বোন ম্যারো ডিসঅর্ডারের কারণে আরবিসি প্রোডাকশন কমে যেতে পারে। অথবা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ যদি থাকে, যেমন ইনফ্লামেটরি কন্ডিশন, ম্যালিগন্যান্ট সেল, যেগুলোতে রিডিউস অ্যাভেলেবিলিটি অফ আয়রন ডিউ টু ডিক্রিজড অ্যাবজর্পশন ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হতে পারে, যেই কারণে আমার আরবিসি প্রোডাকশন ফ্যাক্টরিতে কম্পোনেন্ট প্রোডাকশনে সমস্যা হবে। যদি কোনো কারণে আরবিসি ডিস্ট্রাক্ট হয়, যেমন উদাহরণস্বরূপ হেরিডিটারি স্পেরোসাইটোসিস বা সিকল সেল এনিমিয়া বা থ্যালাসেমিয়াতে আরবিসি সাধারণত স্প্ল্যানিক ডিস্ট্রাকশন অথবা লিম্ফ নোড ডিস্ট্রাকশন হয়ে যায়। অথবা যদি অন্য কোনো এমন কারণ হয়, হেমোলাইটিক এনিমিয়া, আমার তো আরবিসি ডিস্ট্রাক্ট হতে পারে বা 120 দিন পরে হবে, যদি সেটা রিপ্লেস প্রতিদিন যদি 5% না হয়, তাহলে আলটিমেটলি কিন্তু আরবিসির ফাইনাল কাউন্টটা কমে যায়। সেজন্যই বলা হয় আরবিসি লাইফ স্প্যান 100 থেকে 120 দিন, এইটার পরেও প্রতিদিন 5% করে উৎপাদন। সাধারণত ইনহেরিটেড হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমার আরবিসি ডিস্ট্রাকশন বেড়ে যায়। অথবা যদি এভাবে চিন্তা করি কোনো কারণে আমার ব্লাড লস হচ্ছে, ব্লাড লস যেটা হতে পারে, আমাদের একটা সিএলডি রোগী আসলো আমার কাছে উদাহরণস্বরূপ, সেটা তার হেমাটোমেসিস হচ্ছে, তার মেলানা হইলো, মহিলা আসলো ইয়াং এজ, যার মেনোরেজিয়া হচ্ছে, তাহলে মেনোরেজিয়া হইলেও আমার কিন্তু, অথবা কোনো কারণে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো, প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে যেতে পারে। আবার আমরা বুঝতেছি না, যদি রোগী এসে বলতে পারে যে তার দীর্ঘদিন থেকে সে অ্যানিমিয়ার ফিচার, ফ্যাটিগেবিলিটি, ড্রাউজিনেস, টায়ার্ডনেস, ল্যাসিটিউড, কাজ করতে পারতেছে না, এরকম একটা অকাল্ট ব্লিডিং, এক্সাম্পল কার্সিনোমা স্টমাক, এক্সাম্পল পেপটিক আলসার ডিজিজ, এগুলোতেও কিন্তু রোগী আইসা, আমরা যখন অকাল ব্লাড টেস্ট করি স্টুডেন্ট, তখন আমরা বুঝতে পারি হ্যাঁ রোগীর তো অকাল ব্লাড টেস্ট দেখি চলে যাচ্ছে, আমরা এন্ডোস্কোপি, করোনোস্কোপি তখন কনফার্ম করি এই রোগীর কার্সিনোমা আছে কিনা, পেপটিক আলসার ডিজিজ আছে কিনা। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের এক ধরনের কাইনেটিক। আরেকটা আছে
মরফোলজিক্যাল এক্সপ্রেস, যেটা আপনাদেরকে আগে বলতেছিলাম, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এবং নন-মোসাইটিক অ্যানিমিয়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফেক্টিভ, আগে যে কথাগুলো বলতেছিলাম, ডিফেক্টিভ হিমোগ্লোবিনাইজেশনের কারণে আমাদের কিন্তু ডিএনএ সিনথেসিস নরমাল, কিন্তু ডিফেক্টিভ হিমোগ্লোবিনাইজেশন, দ্যাট মিন্স হিম এবং কম্পোনেন্ট, সেখানে আয়রন অথবা ফেরিটিন কমে গেছে, যেই কারণে ছোট হয়ে যাচ্ছে সাইজটা, এটাকে বলা হয় থাকে মাইক্রোসাইটোসিস, যদি 76 ফেমটোলিটারের কম থাকে। কিন্তু যদি ভিটামিন B12, ফলিক অ্যাসিড, কোনো কেমোথেরাপি বা সাইটোটক্সিক ড্রাগ, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এমডিএস অথবা লিউকেমিয়া, এগুলোর কারণে ডিফেক্টিভ ডিএনএ সিনথেসিস হয়, আলটিমেটলি মার্কড রেটিকুলোসাইটোসিস হয়ে যাবে এবং ম্যাক্রোসাইটোসিস হবে। এই ম্যাক্রোসাইটোসিস বোঝার একটা টেকনিক আছে। একটা হলো তো আমি সিবিসি দিয়ে পিবিএফ দিয়ে বুঝতে পারবো, আরেকটা যদি যদি কোনো সময় প্লাজমা লিপিড এলিভেটেড থাকে, তখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা চিন্তা করি, এই রোগীটার ভিটামিন ম্যাক্রোসাইটোসিস হলো, এটা কি কোনো কারণে লিভার ডিজিজ বা প্যাথোলজি আছে, কোনো হাইপোথাইরয়েডিজম আছে, অ্যালকোহল আছে, প্রেগন্যান্সি আছে, অথবা কোনো তার কনজেনিটাল অথবা অ্যাকোয়ার্ড হাইপারলিপিডেমিয়া আছে কিনা, সেগুলি দেওয়ার ইনডাইরেক্ট এভিডেন্স আমরা খুঁজ করি। তো মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে যখন আমরা একটা সিবিসি রিপোর্ট দেখব, আপনাদেরকে ফাইনাল প্রফে অস্পিতে থাকবে, তখন আপনার চোখ থাকবে হচ্ছে প্রথমে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তারপরে দেখবো আমরা এমসি, তারপরে দেখবো হচ্ছে আরবিসি কাউন্ট, এবং তারপরে দেখবো এমসিবি দিকে চোখ দিব, এমসিএইচ এর দিকে চোখ দিব এবং এমসিএইচসি এর দিকে চোখ। দ্যাট মিন্স সেল সাইজ ছোট হইলো, সেটা মিন কর্পাসকুলার ভলিউমটাও কমবে, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটাও কমবে। যদি আমার লো এমসিএইচ হয়, তাহলে সেটা হবে হাইপোক্রোমিয়া, আর যদি সেল সাইজ ছোট হয়, সেটা হবে মাইক্রোসাইটস, মাইক্রোসাইটোসিস। এই জন্য বলা হয় থাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সেল সাইজ ছোট হয়ে যাবে আর হাইপোক্রোম হয়ে যাবে, দ্যাট মিন্স হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া স্যাররা জিজ্ঞাসা করে, তুমি রিপোর্টে এক কথায় কি বলো? তুমি বলবা, স্যার আমার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এখানে কম, এই রোগীটাতে আমার মাইক্রোসাইট এমসিবি কম, আমার এমসিএইচ কম, আমার এমসিএইচসি কম, that denotes that, এবং আরবিসি কাউন্ট কম, that denotes that this is most likely a case of iron deficiency anemia. I have to do the PBF and other iron profile and other study, একটু পরে আমি সেটা আলোচনা করতেছি। আমরা এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার দু একটা কথা একটু আপনাদের শেয়ার করি। যদি আমার কোনো পেশেন্টের সিরাম আয়রন ডেফিসিয়েন্সি হয়, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়, লেড পয়জনিং হয়, থ্যালাসেমিয়া হয়, ম্যালেনা হয়, ক্রনিক ব্লাড লসের কজ থাকে, তাহলে আমার এই পেশেন্টের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো পরীক্ষার সময় বলা প্রথম কাজ যে স্যার বাংলাদেশের প্রেক্ষিতে ব্লাড লস, দুটো কাজ, একটা হচ্ছে হুকওয়ার্ম ম্যানিফেস্টেশন, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লাড লস, দ্যাট মিন্স অকাল গ্যাস্ট্রিক or duodenal malignancy or peptic ulcer disease or the inflammatory bowel disease or the diverticulitis or the angiodysplasia। এই পাঁচটা কজ আমাদের যে বিভিন্ন স্যাররা যারা পরীক্ষায় এক্সটার্নাল হিসাবে আসেন, তারা না বলা পর্যন্ত মানেন না। আমি বারবার বলতেছি আপনাদেরকে, আপনার পরীক্ষার সময় বলতে হবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লাড লস নাম্বার 1, হুকওয়ার্ম ম্যানিফেস্টেশন নাম্বার 2, আপনাদেরকে বলতে হবে peptic ulcer, bleeding peptic ulcer disease, carcinoma stomach, carcinoma colon, diverticulosis, inflammatory bowel disease এবং gastritis with bleeding। আপনারা কি বুঝতে পারতেছেন স্টুডেন্টসরা? Yes. জি স্যার। আমরা একটা বিষয় শেয়ার করি, যদি কোনো পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন হয়, তারও কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে। কিভাবে? সেটা হচ্ছে যেমন উদাহরণস্বরূপ সিলিয়াক ডিজিজ, যেমন উদাহরণস্বরূপ ট্রপিক্যাল স্প্রু, সিলিয়াক ডিজিজ অথবা ট্রপিক্যাল স্প্রু, যেখানে আমার যে অ্যাবজর্পশন পাওয়ার, দ্যাট মিন্স সাবমিউকোসা, সেটা কিন্তু কমে যাচ্ছে। সাবমিউকোসার লেয়ার যদি কমে যায়, তাহলে ওখান থেকে সিলিয়াক ডিজিজ অথবা ট্রপিক্যাল স্প্রুতে অথবা ম্যালোথিওজেন সিনড্রোমে যতটুক আয়রন এবং
ম্যাচুরিটিং কম্পোনেন্ট তার গ্রহণ করার কথা, সেটা গ্রহণ করার ক্ষমতা তার কমে যায়। তাছাড়া অনেক সময় প্রেগন্যান্সিতে দেখা যাচ্ছে যে রিলেটিভলি প্লাজমার পরিমাণ বেড়ে যায়, সেখানে একটা রিলেটিভ অ্যানিমিয়া ডেভেলপ করে, সেখানেও মাইক্রোসাইটিস ডেভেলপ করতে হবে, কারণ প্রেগন্যান্সি গ্রোথ এগুলোতে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ডিমান্ড বেড়ে যায়, এবং ফিজিওলজিক্যালি অ্যানিমিয়া যেহেতু প্লাজমার পরিমাণ প্রেগন্যান্সিতে বেড়ে যাচ্ছে হতে পারে। আপনারা এটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই রাখতে হবে। নেক্সট ওয়ান ইজ দা, আপনারা একটা অ্যাপ্রোচ দেখি। গত পরীক্ষায় আপনারা যে গত ফাইনাল প্রপ পরীক্ষা হয়েছে, সেই ফাইনাল প্রপ পরীক্ষায় এই রিটেনে কোশ্চেনটা আছে, অ্যানিমিয়া উইথ নরমাল অর লো এমসিবি, হাউ উইল ইউ অ্যাপ্রোচ? এই অ্যাপ্রোচ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডেভিডসনের যেটা, আপনি প্রথমেই একটা অ্যানিমিয়া রোগী আসলে স্যাররা জিজ্ঞাসা করে আপনার রোগীর অ্যানিমিয়া, আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন? আপনি এক কথায় জবাব দিবেন, স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ, দ্যাট ইজ ব্লাড ফিল্ম উইথ peripheral blood film, CBC with peripheral blood film with reticulocyte count। মনে রাখতে হবে হাই রেটিকুলোসাইট কাউন্ট অবশ্যই আপনার এক্সক্লুড, দ্যাট মিন্স রেটিকুলোসাইট ইন্ডেক্স বলা হয় RPI। রেটিকুলোসাইট ইন্ডেক্স যদি হাই বা মোর দেন 2.5 থাকে, it is maybe due to bleeding or hemolytic cause, that means that এখানে রোগীর ফ্যাক্টরি সমস্যা থেকে নয়, পেরিফেরাল কজ। আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি কথাটা? যদি নরমাল অর লো রেটিকুলোসাইট কাউন্ট থাকে, সেই সাথে আমার যদি হাইপোক্রোমিয়া থাকে 76 ফেমটোলিটারের কম, তাহলে আমি প্রথম একমাত্র আয়রন প্রোফাইল যেটা করবো সেটা হচ্ছে সিরাম ফেরিটিন। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ফেরিটিন। এটা কিন্তু একটা মার্কার। এটা কি? এটা একটা, আপনারা যারা টেক্সট বই আপনাদের সামনে আছে, টেক্সট বইয়ের পেজ নাম্বার 941-এ রিটেনের এই একটা কোশ্চেনের আপনাদের ফেরিটিনের কথা স্যাররা রিটেনে ভাইবা জিজ্ঞাসা করি, ফেরিটিন কেন করবে? বিকজ ইট রিফ্লেক্টস দ্য আয়রন স্টোর। ইফ এ পেশেন্টের ফেরিটিন লেভেল যদি 16 নিচে থাকে, কোনো বইতে লেখা আছে 12 নিচে, that denotes that until otherwise proved is the iron deficiency anemia. It's a very specific test. এটা সাবনরমাল হয় in case of iron deficiency anemia তে, rarely hypothyroidism এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সি ফেরিটিন। আপনারা জানেন এখন কোভিড চলছে, এটা কিন্তু একটা অ্যাকিউট ফেজ রেসপন্স ক্রাইটেরিয়া। এই যেমন কোভিড-19 চলতেছে, সেখানে আমরা ডাক্তাররা ইনফ্ল্যামেটরি মার্কার বা অ্যাকিউট ফেজ রেসপন্স মার্কার দেখার জন্য ফেরিটিন এবং এলডিএইচ করি। এটার ব্যাখ্যা হচ্ছে ইন কেস অফ অ্যাকিউট ইলনেস এবং ইনফ্ল্যামেটরি মার্কার হিসেবে সেটা ফেরিটিন লেভেল অনেক রেজিস্ট হয়ে যাবে। তবে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে যতটুকু রেজিস্টার কথা তার চেয়ে কম রেজিস্ট হবে। কিন্তু নরমাল যে আয়রন ডেফিসিয়েন্সি আইডিএ, সেখানে কিন্তু ফেরিটিন লেভেল শুড বি লেস দেন 16 বা 16 অ্যাকর্ডিং টু দ্য ডায়াবেটিস। এখানে যদি হাইপোক্রোমিয়া থাকে, দুটো পরীক্ষা আমরা করি, একটা হচ্ছে ফেরিটিন দেখি আর পিপিপি দেখি টার্গেট সেল আছে কিনা। যদি টার্গেট সেল আমি পাই অথবা যদি বেসোফিলিক স্টিপলিং পাই, তাহলে আমরা করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা কনফার্ম করি থ্যালাসেমিয়া আছে। তাছাড়া যদি কোনো কারণে আমার এই রোগীটার ফেরিটিন লেভেলটা অ্যানিমিয়া আছে, কিন্তু নরমাল আর লো রেটিকুলোসাইট কাউন্ট, কিন্তু ফেরিটিন লেভেল নরমাল আর হাই, তাহলে আমি চিন্তা করবো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। একটু আগে আপনাদেরকে বলছি যে একটা পেশেন্টের সিকেডি থাকতো, ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, একটা পেশেন্টের পানিটিফিউ ডিজিজ আছে, এখানে অ্যানিমিয়া অথবা ম্যালিগন্যান্সি আছে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে হিমোগ্লোবিন থাকবে 8 এর নিচে, কিন্তু বোন মেরো করে কনফার্ম করতে হবে আদার কোনো কজ আছে কিনা, except the iron deficiency anemia or thalassemia or cerebroblastic anemia। আরেকটা বিষয় শেয়ার করি, ম্যাক্রোসাইটোসিস। আমরা জানি ম্যাক্রোসাইটোসিস যদি 100 ফেমটোলিটারের বড় যদি হয়ে যায় সেল সাইজ, এখানে মনে রাখতে হবে where there is macrocytosis there will be marked reticulocytosis, এবং মোস্ট কমন কজ হচ্ছে
ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এবং ফলেট ডেফিসিয়েন্সি আমাদের বাংলাদেশে আমরা ওয়ার্ডে প্রচুর রোগী পাই যেগুলো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এবং আমরা ডাক্তাররা শুধু আয়রন দিয়ে দিয়ে রোগীকে চিকিৎসা করতেছি। এই রোগী যদি আপনি 1000 বার আয়রন খাওয়ান সমস্যা তো সমান হবে না, কারণ আপনার ম্যাচুরিং ফ্যাক্টর ভিটামিন B12 এবং ফলিক এখানে কম, ফলিক অ্যাসিড আপনি যেটা কম, যেটা সমস্যা সেটারই চিকিৎসা করতে হবে। অথবা এখানে কিন্তু ডিফেক্টিভ ডিএনএ সিনথেসিস অথবা অ্যাবনর্মাল নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম টু ইলাইট্রেট প্রিকারসর হচ্ছে, যেই কারণে যেমন সাইনোকোবালামিন ডেফিসিয়েন্সি, ফলেট ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, অথবা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অথবা আমি যদি অ্যান্টিভাইরাল ড্রাগ দিই সেক্ষেত্রেও, অথবা রেড সেল স্প্ল্যানিক এনলার্জমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য হাইড্রোক্সি ইউরিয়া দিই, এগুলিতে কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। তাছাড়া লিভার ডিজিজ, হ্যাপাটাইটিজম, অ্যালকোহল অ্যাবিউজেও পেশেন্টরা আমাদের কাছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া দেখতেছেন, আজ থেকে আগের 3টা যে পরীক্ষা অর্থাৎ লাস্ট থার্ড যে এক্সামটা হয়েছে সাপ্লিমেন্টারি, সেখানে রিটেনের এই যে আপনার ছকটা দেখতে পাচ্ছেন, এই ছকটা রিটেনে আসছে। এমসিবি যদি হাই থাকে মোর দেন 98 অথবা 100, তাহলে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন? তাহলে প্রথমে ক্লিনিক্যাল ক্লু দেখতে হবে। একটু আগে বলছি কজগুলো আপনাদের অ্যালকোহল, লিভার ডিজিজ, প্রেগন্যান্সি, হাইপোথাইরয়েডিজম, ড্রাগস, এগুলো আমরা খেয়াল করে যদি আমরা পিবিএফ এ হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল পাই, আমরা ফলেট এবং ভিটামিন B12 অ্যাসে করব। যদি ভিটামিন B12 কম হয় বা ফলেট কম হয়, তাহলে কজ বাড়ে, এগুলো যে ভিটামিনের অভাবে আমার এই রোগীটার ম্যাক্রোসাইটিস হচ্ছে, তাহলে ভিটামিন 12 এর কজ, ভিটামিন B12 এর মোস্ট কমন কজ হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া আমাদের দেশগুলোতে। আমরা এন্ডোস্কোপি করে ডিওডনাম থেকে বায়োপসি নেই, করে আমরা বুঝতে পারি যে এই রোগীটার একটা হলো ভিটামিন B12 অ্যাসে করব আর ডিওডনাল বায়োপসি করব, করে আমরা বুঝতে পারবো ইনভেস্টিগেট করে পার্নিশিয়াস অ্যানিমিয়া অথবা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এর অ্যান্টিবডির অভাব হচ্ছে কিনা, অথবা কোনো কারণে আমার গ্যাস্ট্রিক মিউকোসা ডিস্ট্রাক্ট হয়েছে কিনা, অথবা কোনো কারণে আমার রোগীর স্টোমাক বা অন্য কোনো কারণে গ্যাস্ট্রেক্টমি হয়েছে কিনা, সেখানেও কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। তাছাড়া I have to take the history of drugs, I have to take the history of cytotoxic drugs এবং অন্যান্য ড্রাগস যেটা আমার গ্যাস্ট্রিক এমটিন টাইম বাড়াচ্ছে বা কমাচ্ছে, এগুলো খেয়াল করতে। যদি আমার পেশেন্টের টার্গেট সেল পাই বা স্টোমাটোসাইটস পাই, সাইটোসিস পাই, তাহলে আমি লিভার ডিজিজ দেখি। যদি আমি দেখি যে বোন ম্যারো ইনভলভমেন্ট থাকতে পারে, তাহলে আমি মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এমডিএস, লিউকেমিয়া, লিম্ফোমা আছে কিনা দেখি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো যে এই যে দুটো চার্ট আপনাদেরকে ডেভিডসন থেকে দেখাইলাম, এমসিবি লো এবং এমসিবি হাই, এই দুটো আজকে আপনার ভালো করে পড়তে হবে। আমি পড়ানোর পরে যদি পড়েন তাহলে আপনার জন্য সেটা ইজি হয়ে যাবে বোঝা, এবং আপনাদের এই যেখানে ছকটা আছে উপরে নিচে যে বক্তব্যগুলো ডেভিডসনে দেওয়া আছে, এগুলো কিন্তু আপনাদেরকে জিস্ট ওয়েতে বলার চেষ্টা করতেছি। আবার আরেকটা বিষয় হতে পারে যে রোগীটার 80 থেকে 76 থেকে 96, 80 থেকে 100 ফেমটোমিটার লিটারের মধ্যে মিন কর্পাসকুলার ভলিউম অথবা এমসিবি আছে, সেখানে কি হতে পারে, একটা রোগীর সাডেন অ্যাকিউট ব্লাড লস হইল, তারও তো অ্যানিমিয়া হবে, কিন্তু তার এমসিবি কিন্তু চেঞ্জ হবে না। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন আর্লি স্টেজ থাকবে, যখন 76 এখনো নামে নাই, 80-85 আসে, তারও তো নোমোসাইটিক অ্যানিমিয়ার মতো ফিচার হতে পারে। অথবা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে যেন ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, ম্যালিগন্যান্সি থাকে, রেনাল সিকিউরিটি থাকে, অথবা সিকিউরিটি অনগোয়িং প্রসেসে থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, হাইপোপিটুটারিজম থাকে, এই সকল ক্ষেত্রে কিন্তু পেশেন্ট মে প্রেজেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম। আবার শেয়ার করি আপনাদের সাথে, আমরা যখন একটা পেশেন্টের হিস্ট্রি নিব, তখন কিন্তু আমাদেরকে আমি একটু আবার প্রাথমিক দিক দিয়ে একটু সামারি করতেছি। তখন আমি প্রথম হিস্ট্রি নিব হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ওয়ার্ল্ড ওয়াইড গুরুত্বপূর্ণ কজ আমরা খেয়াল করব। একটা হচ্ছে হুকওয়ার্ম ম্যানিফেস্টেশন, একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং লস, হেমাটোমেসিস, ম্যালেনা, পেপটিকাস ব্লিডিং পেপটিকালচার ডিজিজ। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা অবশ্যই ডায়েটারি হিস্ট্রি নিব। আমরা যে ভাত খাই, আমরা অনেক সময় ভাতের সাথে শুধু আলু খেয়ে উঠে পড়ি, কিন্তু আমরা এটা খেয়াল করতেছি যে আমরা কিন্তু আয়রন এবং ফলেট সমৃদ্ধ খাবার রোগীকে খাওয়াচ্ছি কিনা, খাওয়ার কথা বলতেছি কিনা,
পরীক্ষার সময় ভাইবা জিজ্ঞাসা করবে আপনি কি ডায়েটারি হিস্ট্রি নেবেন, আপনি কি রুগীর পাস্ট মেডিকেল হিস্ট্রি নেবেন। মনে করে রুগীটার কাস্টমার স্টমাক ছিল, তার গ্যাস্ট্রোস্টমি করাচ্ছিল, সেই রুগী তো আপনার কাছে অ্যানিমিয়া নিয়ে আসবে। অথবা আপনার কাছে মনে হইলো এই রুগীটা রিমেটয়েড আর্থ্রাইটিস আছে, তার ক্রনিক প্যাথোলজিক্যাল প্রসেস, যেই প্রসেসে তার ইনফ্ল্যামেটরি মার্কার বাড়বে কিন্তু তার নর্মোসাইটিক অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। ম্যালিগন্যান্সি ফ্যাক্টরিতে, দ্যাট মিন্স বোন ম্যারোতে ইনফেকশন হয়ে আছে, পাস্ট মেডিকেল হিস্ট্রি, লিম্ফোমা আছে, লিউকেমিয়া আছে, এমন কোন ম্যালিগন্যান্সি আছে যেখানে রুগীটা যেখানে বোন ম্যারো ইনফেকশন হয়ে আছে, দ্যাট মিন্স প্লুরিপোটেন্ট স্টেম সেলস বা জিএফইউ থেকে ইনভেস্ট করে রাখতেছে, সেখানে তো আপনি অ্যানিমিয়া পাবেন, সেখানে আপনার উৎপাদন হবে না। আপনার যদি এরকম হয় ফ্যামিলি হিস্ট্রি এবং এথনিক ব্যাকগ্রাউন্ড নিতে হবে। অনেক রোগী আছে যারা বংশগতভাবে, যেমন থ্যালাসেমিয়া, তার তো অ্যানিমিয়া থাকবেই, কারণ তার তো এখানে জেনেটিক ট্রেটস এর প্রবলেম, জেনেটিক ট্রেটস এর প্রবলেম। থ্যালাসেমিয়া থাকতে পারে, সিকল সেল অ্যানিমিয়া থাকতে পারে, সাইনোসাইটিস থাকতে পারে কনজেনিটাল, এগুলোতে আপনার অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট থাকবে, অথবা এলাকা ভিত্তিক হতে পারে। অনেক দেশে আছে এথনিক ব্যাকগ্রাউন্ড, মানে আমরা ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খাই না, আমরা আয়রন সমৃদ্ধ খাবার খাই না। অনেক এলাকা আছে, যেমন বাংলাদেশের পার্বত্য এলাকাগুলোতে আছে, যেগুলোতে রোগীরা অনেক সময় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া নিয়ে আসে। আবার আমাদের এই সিলেটের যে পার্শ্ববর্তী বাগানগুলো আছে, সেগুলোতে প্রায়শই ওয়ার্ডে রোগীরা সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আসে। আমরা যে জিনিসটা প্রায়শই ভুলে যাই হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার হিস্ট্রি নেই, হিস্ট্রি নিতে গিয়া আমরা ড্রাগ হিস্ট্রি নেই না। একটা রোগী অ্যান্টি কেমোথেরাপি ড্রাগ পাচ্ছে, তার যে অ্যানিমিয়া হবে সেই অ্যানিমিয়া কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। একটা রোগী অ্যান্টি এক্সাম্পল, সে এমন কোন ড্রাগস খাচ্ছে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেই ড্রাগসটা তার ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হচ্ছে, অথবা সে সালফোনামাইড খাচ্ছে, অথবা ক্লোরামফেনিকোল খাইছে, আমরা খেয়াল করি নাই, তার কিন্তু একটা বোন মেরো টেম্পোরারি ডিপ্রেশন হয়ে বসে, যার কারণে তার উৎপাদন হচ্ছে না। যদি উৎপাদন না হয় তাহলে আলটিমেটলি কিন্তু আরবিসি পুল এবং আরবিসি সরবরাহ কমে যাবে। আমরা এই বিষয়গুলো এক সময় আলোচনা করতেছিলাম আপনাদের সাথে। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, আপনাদের ভাইবা বোর্ডের কথা বারবার জিজ্ঞাসা করতে, প্র্যাকটিক্যালে একটা শর্ট কেস থাকবে, আপনি অবশ্যই 2 হাত দিয়ে প্যালটটা দেখবেন। আপনি জিহ্বা দেখবেন, গ্লসারিস ডেভেলপ করতে পারবেন। আপনি জিহ্বার কোণা দেখবেন, এই যে অ্যাঙ্গেল অফ মাউথ দেখবেন, আপনার গ্লসাইটিস এবং সেটা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ডেভেলপ করতেছে কিনা। আপনি হাতের দিকে তাঙ্গান, হাত কি, আঙ্গুলটা কি ফ্ল্যাট হয়ে গেছে, আঙ্গুলটা কি নখের ভিতরে কি স্পঞ্জ শেপ হয়ে গেছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনি স্কিন সার্ভে করতে হবে, পায়ের তলা দেখতে হবে পেইল হয়ে গেছে কিনা, হাতের দেখতে হবে পেইল হয়ে গেছে কিনা, এখানে দেখতে হবে আপনার কৌলনাইকা আছে কিনা। এবং রুগীকে যদি জিজ্ঞাসা করে যে আপনি দুটো হিস্ট্রি, দুই একটা কথা যদি জিজ্ঞাসা করেন, তারা ভাইবা বলে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আপনার কি ডায়েরি হিস্ট্রি নিতে হবে, অপারেশন হিস্ট্রি নিতে হবে, এবং রুগী জিজ্ঞাসা করতে হবে খাবার খেলে আপনার আটকে যায় কিনা। এটা একটা ট্রায়াড আছে, যেই ট্রায়াডে অ্যানিমিয়া রোগী বলে খাবার খেলে আমার এখানে আটকে যাচ্ছে, একটা ওয়েব, একটা ইসোফেজিয়াল ওয়েব তৈরি করে। আপনাদের মনে রাখতে হবে ভাইবা বোর্ডে এই বিষয়গুলো কিন্তু, এবং প্র্যাকটিক্যালি শর্ট কেসে অসংখ্য বার এগুলো বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে জিজ্ঞাসা করবে। তাহলে এতক্ষণ থেকে আপনাদেরকে যে বুঝাইতে পারলাম, অ্যানিমিয়া কিন্তু একটা ডিজিজ না। সিনিয়র স্যারকে জিজ্ঞাসা করে অ্যানিমিয়া কি ডিজিজ, আপনি বলবেন নো স্যার, অ্যানিমিয়া ইজ এ সাইন অফ ডিজিজ। ওকে, তাহলে আমরা এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে, অ্যানিমিয়ার অ্যাপ্রোচ নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে যে 4টা কথা আপনারা পরীক্ষার সময় বলতেই হবে, কি কি করবেন। একটা অ্যানিমিয়া রোগী পাইলে আপনাকে বলতে হবে স্যার আমি একটা সিবিসি ফুল কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ আরবিসি ইন্ডিসেস এন্ড টিপিএফ পেরিফেরাল ব্লাড ফিল্ম এবং রেটিকুলোসাইট কাউন্ট করব। এতটুকু করার পরে আমি দেখবো স্যার এমসিবি সাইজ কিরকম, এমসিবি কি লো, এমসি কি নরমাল, এমসিবি কি বেশি। লো হইলে আপনাদেরকে যে চার্ট দেখাচ্ছি, লো এমসিবি ক্রাইটেরিয়া অ্যাপ্রোচ করবেন। হাই হইলে হাই এর অ্যাপ্রোচ করবেন,
নর্মোসারিক অ্যানিমিয়া হলে নর্মোসারিক অ্যানিমিয়ার অ্যাপ্রোচ করবেন। এবং পরীক্ষার সময় স্যাররা অনেক সময় রেটিকুলোসাইট কাউন্ট নিয়ে জিজ্ঞাসা করে। রেটিকুলোসাইট কাউন্ট একটা পরীক্ষা যেটা আমরা ইনভেস্টিগেশন সেন্টারে দেই। এটা আমরা পরবর্তীতে একটা কাউন্ট সিস্টেম আছে, যেটা বলে আরপিআই কাউন্ট। এটা ভাগ করে বাইর করি এই কাউন্টটা কি আর রেটিকুলোসাইট কাউন্ট লেস দেন 2.5, কোন বইতে 2 ও লেখছে, নাকি মোর দেন 2.5। যদি লেস দেন 2.5, দ্যাট ডিনোটস দ্যাট আমার ফ্যাক্টরিতে প্রবলেম, এটা ফিজিওলজিক্যাল হোক প্যাথোলজিক্যাল হোক। মোর দেন 2.5 ব্লিডিং হিমোলাইসিস। আমি বারবার বলতেছি, স্যাররা খুবই ডিজার্ভ করে আপনাদের কাছ থেকে আপনারা এভাবে বলেন, স্যার সিবিসি পিবিএফ উইথ অ্যানিমিয়া রোগী আসছে, কি পরীক্ষা করবেন? আপনার উত্তর হবে এটাই, স্যার সিবিসি পিবিএফ উইথ রেটিকুলোসাইট কাউন্ট। এই যে পেরিফেরাল স্মিয়ার আমরা দেখি না পিবিএফ, আমরা কি দেখি? আমরা সেল সাইট দেখি, হিমোগ্লোবিন কন্টেন্ট দেখি, অ্যানালিসাইটিস দেখি, পলিকোলোসাইটিস দেখি, পলিক্রোমাসিয়া দেখি। এই বোন মেরুতে আমরা কি দেখি? এই স্লাইডটা ইম্পর্টেন্ট। অনেক স্যাররা জিজ্ঞাসা করে বোন মেরুতে আপনি কি দেখেন? আপনি বলবেন স্যার বোন মেরুতে আমরা মাইলয়েড রেট্রোয়েড রেশিও দেখি, সেলের মরফোলজি সাইড শেপ দেখি, আমরা আয়রন স্টেনিং দেখি, এবং মেরো বায়োপসি করে আমরা স্যার সেলুলিটি এবং মরফোলজিটা দেখি। আপনাদের আরো অল্প সময় অলরেডি আমি ডিসকাস করে ফেলছি, তাও একটু শেয়ার করি। আজকে টপিক যেহেতু আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এটা আমাদের বাংলাদেশের জন্য মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া ইজ আয়রন ডেফিসিয়েন্সি। সারা ওয়ার্ল্ড ওয়াইড একই কথা মনে রাখতে হবে। প্রেগন্যান্সি এবং আয়রন যে আমাদের যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের কাছে যেসব ভাবে আসতে পারে, একটা হচ্ছে টায়ার্ডনেস, লেজিটিউড, কাজ করতে ভালো লাগতেছে না, উইকনেস, ফ্যাটিগেবিলিটি, যদি টেকিকার্ডিয়া, বুকে ধরফর করতে, পালপিটেশন, কারণ ফিজিওলজিক্যাল ডিমান্ড বেড়ে যায়, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম, পেরিফেরিতে সাপ্লাই কম হচ্ছে। তাহলে কি কি কাজে আয়রন হতে পারে? আমরা একটু আগে আপনাকে হিস্ট্রি বলছি, যে ডায়েটারি প্রবলেম থাকে, যদি অ্যাবজর্পশনে প্রবলেম হয়, যেমন সিলিয়াক স্ক্রু, জিঙ্ক ডেফিসিয়েন্সি, যদি আমার রিকোয়ারমেন্ট বেড়ে যায় প্রেগন্যান্সি ল্যাকটেশনে, এমন যদি হয় আমি সোডিয়াম আমার খাবারের মধ্যে আয়রন সমৃদ্ধ খাবার কম, আমার যদি কোনো কারণে হেমাটোমিস হয়, মেলানিয়া হয়, অথবা কোনো যদি ব্লিডিং প্যাপটিক আলসার হয়, অথবা একটা মহিলার যদি এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, অথবা আমি কোনো কারণে 6 মাস 3 মাসের ভিতরে 2-3 বার ব্লাড ডোনেট করে ফেলছি, অথবা আমার পেশাবের মধ্যে দিয়ে হিমোগ্লোবিন হচ্ছে, অথবা কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে মনে করেন আপনার টিউবারকুলোসিস হচ্ছে, পরবর্তী অথবা পালমোনারি হিমোসাইটোসিস হয়ে আয়রনটা জমা হচ্ছে কি, অথবা প্যানক্রিয়াসে জমা হচ্ছে, এগুলো রোগী আমরা পাই ক্রনিক কেস, অথবা কোনো কারণ নাই তারপরেও আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও পেতে পারি। গত বছর রিটার্নে আপনাদের এই কোশ্চেনটা আছে, কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আমরা কি কি হিস্ট্রি নিব? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হিস্ট্রি নিব, আমরা একটা ম্যানোরেজিয়ার হিস্ট্রি নিব, আমরা ডায়েটারি হিস্ট্রি নিব, পাস্ট মেডিকেল হিস্ট্রি নিব, যে একটা কার্সিনোমা স্টোমাক ওর কারণে অপারেশন হয়েছে কিনা, আমরা একটা ফ্যামিলি এবং এথনিক ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি নিব, আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া এডিশন আছে কিনা হিস্ট্রি নিব, অবশ্যই লাস্ট নট দ্য লিস্ট একটা ড্রাগ হিস্ট্রি নিব। এই হিস্ট্রি গুলো কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ভাইবা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আপনাকে সারা বলবে আপনি একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হাউ ইউ ক্লিনিক্যালি অ্যাসেস দ্য পেশেন্ট। এটা এই যে কথাগুলো, এগুলো ডেভিডসনের মুদ্রা কথা, ডেভিডসনের এক পৃষ্ঠার মধ্যে যা লেখছে 4-5 স্থানে আমরা সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে এই যে সিমটম গুলো একটু আগে আপনাদের শেয়ার করছিলাম, আমরা একটা পেশেন্টের অ্যানিমিয়া দেখলাম, স্মুথ টাক দেখলাম, ব্রেটেন লাইন্স দেখলাম, করোনাকে দেখলাম, চেলিওসিস দেখলাম, বিজনেস এক্সাশন আছে কিনা দেখলাম, পালপিটেশন আছে কিনা দেখলাম, ইজি ফ্যাটিগেবিলিটি আছে কিনা দেখলাম, দেখে চিন্তা করলাম এই পেশেন্টের অ্যানিমিয়া, মেবি এই পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তাহলে একটু আগে আপনাদের বলছিলাম যে আপনাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্ট পাপলে সিবিসি করলেন, পিবিএফ করলেন, রেটিকুলোসাইট করলেন, এবং এরপরে আপনি আয়রন প্রোফাইল। আয়রন প্রোফাইল আমরা কি করি? সিঙ্গেল মোস্ট আয়রন প্রোফাইল যদি করি তাহলে সিরাম ফেরেটিন করবে। অবশ্যই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সিরাম ফেরেটিন ল, তাছাড়া সিরাম আয়রন লেভেলে তো ল হবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাবে, তার চাহিদা আছে কিন্তু, টিআইবিসি উইল বি ইনক্রিজড, আর ট্রান্সফারেন্স স্যাচুরেশন এবং স্যাচুরেশন পার্সেন্টেজ আমরা বের করি, সেটাও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কমে যায়। এখন আসি আমরা ট্রিটমেন্ট অফ দ্য আয়রন ডেফিসিয়েন্সি। বলা হয় থাকে প্রথম আপনাকে রোগীতে বলতে হবে তার কজ ইভ্যালুয়েশন,
আপনি যে কজটা পাবেন সেই কজটা সমাধান করতে হবে। ডায়েটারি লেক আছে, তার খাবারের মধ্যে আয়রন সমৃদ্ধ খাবার নাই, তাকে সে মোটিভেশন করে সে আয়রন সমৃদ্ধ খাবার খাবে। তাকে আপনি আয়রন সাপ্লিমেন্ট দিতে পারেন। যদি পেশেন্টের 6 বা 7 আছে অথবা 8 আছে, কিন্তু এই রোগীটার আপনি আয়রন সাপ্লিমেন্ট স্যাররা জিজ্ঞাসা করে আপনি কি আয়রন ক্যাপসুল দিবেন নাকি আয়রন ট্যাবলেট? আমরা বলবো যে স্যার আয়রনটা আমার জেজুনাম, লেট জেজুনাম আইলামে গিয়ে অ্যাবজর্পশন আমি ওরাল ফর্মে দিব যাতে অ্যাবজর্পশন পাওয়ারটা ভালো থাকে। মনে রাখতে হবে স্টমাক থেকে কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়। আমার যদি অ্যাক্লোরোহাইড্রিয়া থাকে একটা রোগীর, দ্যাট মিন্স দীর্ঘদিন থেকে আপনি পিপিআই খাওয়াচ্ছেন, প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যাক্লোরোহাইড্রিয়া থাকলেও কিন্তু আয়রন অ্যাবজর্পশনের প্রক্রিয়া ব্যাহত হয়। সরি, তাহলে আমরা প্রথমে দিব ফেরাস সালফেট। যদি অনেক সময় রোগীদেরকে অ্যাকিউট ক্রাইসিসে আমরা অনেক সময় ফেরাস ইনজেকশন, আমরা পরীক্ষার সময় শুধু বলবো যে আমরা স্যার অরাল আয়রন সাপ্লিমেন্ট দিব। তারা জিজ্ঞাসা করবে কখন আপনি অরাল আয়রন সাপ্লিমেন্ট থেকে আপনি আপনি ব্লাড ডোনেট করবেন না? বলে আপনি বলবেন স্যার ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কজ ইভালুয়েশন করি, কজ ইভালুয়েশন করার পরে আমি যদি দেখি স্যার তার হার্ট ফেলিওর ডেভেলপ করছে, কার্ডিয়াক প্রবলেম হয়েছে, সেরেব্রাল হাইপক্সিয়া ডেভেলপ করছে, যদি এই সকল কজ থাকে অথবা আগামীতে কোনো বড় অপারেশন আছে, তাহলে স্যার আমরা শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউজ করি। আদারওয়াইজ ডায়েটারি সাপ্লিমেন্ট এবং অরাল ফেরাস সালফেট অথবা ফেরাস গ্লুকোনেট সাপ্লিমেন্ট করে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টদেরকে ম্যানেজ করব। দ্যাট ডিনোটস দ্যাট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ইন্ডিকেশন অফ যে ব্লাড ট্রান্সফিউশন, নাম্বার 1 একটা পেশেন্টের যদি অ্যানিমিক হার্ট ফেলিওর হয় অথবা সেরেব্রাল হাইপক্সিয়া ডেভেলপ করে রোগী পড়ে যাচ্ছে, সে আর ম্যানেজ করতে পারতেছে না, তখন আপনি কিন্তু তাকে আপনি আপনি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশন দিবেন। আদারওয়াইজ কিন্তু আমরা রোগী আসলেই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশন দিব না। তবে যদি এরকম হয় যেমন একটা প্রেগন্যান্ট লেডি তার রিকোয়ারমেন্ট মেইনটেইন করতে পারতেছে না, তাকে অনেক সময় আরেকটা রেয়ার কজও আমরা অনেক সময় অ্যাডিশনালি দেই। তো বইপত্র অনুসারে দুটো কথা আপনাকে বলতে হবে। একটা হচ্ছে যদি পেশেন্ট অ্যানিমিক হার্ট ফেলিওর হয়ে যায় অথবা যদি সেরেব্রাল হাইপক্সিয়া ডেভেলপ করে, ব্লাড সাপ্লাইয়ে আয়রনের অভাবে, যেহেতু এটা অক্সিজেন সাপ্লাইয়ের সাথে জড়িত, অতএব আমাকে কিন্তু সেরেব্রাল অ্যানক্সিয়া বা অথবা হাইপক্সিয়ার কথাটা মাথায় রাখতে হবে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার ইন্ডিকেশনের জন্য। তাহলে আজকে আমরা বিশেষ করে আলোচনা করলাম অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ অ্যানিমিয়া, এবং একই সাথে আমরা আরেকটা বিষয় আপনার সাথে ডিসকাস করলাম, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। মনে রাখতে হবে আজকে যে টপিকসটা আপনার সাথে ডিসকাস করলাম, দিস ইজ একটা রিভিউ ক্লাস এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য undergraduate MBBS final examination in every aspect. You must have to read all the things about the iron deficiency anemia, about the approach to patient with anemia. আগামী রোববার আপনাদেরকে রিটেনে মাস্ট আসে, গত 5 বছরের ভিতরে আসে না এমন কোনো সময় নাই, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বিশেষ করে লিউকেমিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে লিম্ফোমা। আপনাদের রিটেনে আপনাদের লং কেস থাকে পেডিয়াট্রিক্সে লিউকেমিয়া, আমাদের মেডিসিনেও লিউকেমিয়া লং কেস থাকে, শর্ট কেস থাকে হেপাটোস্প্লেনোমেগালি হিসাবে, অথবা আপনাদের মাস্ট অস্পিতে থাকতে হবে লিউকেমিয়া অথবা ক্রনিক সিএমএল এএমএল এর অস্পিতে সিবিসি ফাইন্ডিংস পাঠতে হবে, আপনাদের ভাইবা বোর্ডে পাঠতে হবে। সেটা আগামী রোববার আমি আপনাদের সাথে ক্লাস নেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্স। ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস টুডেস ক্লাস? স্যার একটা কোশ্চেন ছিল, স্যার অনেক আপনি বলছিলেন স্যার যে এমসিভি এমসিএইচ দুইটাই কমবে স্যার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, কিন্তু স্যার এমন কি কোনো কন্ডিশন আছে যেখানে স্যার মানে এমসিভিটা কমলো এমসিএইচটা নরমাল থাকলো, তখন কি আমরা আর্লি স্টেজে হতে পারে। আর্লি স্টেজ অফ অ্যানিমিয়াতে অনলি এমসিভি কম, কিন্তু এমসিএইচ এবং এসসিসি রিলেটিভলি নরমাল থাকতে পারে। দ্যাট মিন্স 29.5 থেকে 31, ধরেন 29.5 আছে, কিন্তু গ্রস যখন আইডিয়া হবে তখন অবশ্যই আপনাকে এমসিবি গ্রস আইডিয়া, দ্যাট মিন্স কনফার্ম, এখানে এমসিবি ল থাকবে, রেটিকুলোসাইট ল থাকবে,
এমসিএইচ ল থাকবে, এমসিএইচটিও ল থাকবে, এবং অবশ্যই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এবং আরবিসি ইন্ডিসেট আরবিসি কাউন্ট কমে যাবে। স্যার যদি স্যার শুধু এমসিবি কম থাকে তাহলে কি আমরা কি বলবো এটা যে মাইক্রোসাইটিক এমসিবি অ্যানিমিয়া? কম থাকলে আপনাকে 4টা জিনিস চিন্তা করতে হবে। আগে আপনাকে একটা চার্ট দেখাইছি, মনে করতেছেন? লো এমসিবি তে একটা চার্ট আপনার মনে করতেছে? আমি কি চার্টটা দেখাবো আবার আপনাকে? এই স্যার আমি আপনার চার্টটা সামনে আছে ডেভিডসনের? এই চার্টটা দেখেন। এই চার্টটা খেয়াল করতেছেন? যদি আমার পেশেন্টে নরমাল এমসিবি কম থাকে তাহলে আমি কিন্তু প্রথমে যেসব রোগ চিন্তা করব এর মধ্যে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, নাম্বার 2 চিন্তা করব থ্যালাসেমিয়া, নাম্বার 3 চিন্তা করব সাইরোব্লাস্টিক অ্যানিমিয়া। এই 3টা জিনিস চিন্তা করব। আমি কি আবার বলি, যদি আমার নরমাল অর লো এমসিবি হয়, দ্যাট মিন্স লো এমসিবি তে 3টা জিনিস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হেমোগ্লোবিনোপ্যাথি দ্যাট ইজ থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে সাইরোব্লাস্টিক অ্যানিমিয়া। সাইরোব্লাস্টিক অ্যানিমিয়া কনফার্ম করব কিভাবে? ডাইমরফিক অ্যানিমিয়া পাবো, কিন্তু বোন মেরোতে সাইরোব্লাস্ট পাবো। বোন মেরো যদি করি, একটু কি বলছিলাম না, মাইলয়েড রেট্রোপ্লাসিয়া এন্ড দ্য সেল সাইজ এন্ড মরফোলজি, সেখানে আমরা সাইরোব্লাস্ট পাবো। নেক্সট কোশ্চেন। স্যার আমার জাস্ট জানা দরকার ছিল যে স্যার মানে এমসিবিটা কম কিন্তু এমসিএস টা নরমাল, তখন কি আমি এটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বলবো নাকি আমি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বলবো, কিন্তু ফার্দার ইভালুয়েশন। আচ্ছা এটাই স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট ওয়ান, আমরা কি রিটেনে আপনার কি নভেম্বরে পরীক্ষা দিবেন নাকি সম্ভবত, নাকি আগামী বছর? স্যার আমাদের নভেম্বরেই পরীক্ষা হওয়ার কথা, কিন্তু স্যার মানে পরিবেশের কারণে পরিবেশের যেটা হয়। কারণে যদি হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। I have tried my best to say something about the anemia. আমি আপনারা যদি কখনো কোনো পর্যায়ে এখনো বাসায় আছেন, পড়ার সুযোগ থাকে, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আমি মনে করতেছি আমরা কিন্তু আস্তে আস্তে এক্সহস্ট হয়ে যাচ্ছি। আসলে পরিবেশটা এরকম হয়েছে, এখানে কাজ করাটা অনেক টাফ ডাক্তারদের। আগামীতে আপনারা ইন্টার্ন হয়ে আসবেন, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর কোনো পর্যায়ে যদি আপনাদের মনে হয় এই ক্লাসটা করতে গিয়ে আপনারা আমার কোনো হেল্প দরকার, আপনার ছোট ভাই বোন হিসেবে আপনারা, আমি ডাক্তার মোহাম্মদ জাভেদ জিল্লুল বারী, আপনারা আমাকে রিং করতে পারেন অথবা ইমেল করতে পারেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712055613। আপনারা অনেকের কাছে আমার মেইল নাম্বার আছে, মেইল করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। মনে রাখতে হবে, আমি কিন্তু সারা বছর একটা কাজ করি, আমি কিন্তু আমার ক্লাসগুলো অলওয়েজ পরীক্ষা ওরিয়েন্টেড করি। কারণ আমি যেটা মনে করি যেটা পরীক্ষা ওরিয়েন্টেড সেটাই প্র্যাকটিক্যাল লাইফে কাজে আসে, তাই নয় কি? হ্যালো। জি স্যার। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা এতটুকু থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন।